আসসালামু আলাইকুম সবাইকে। পূর্বে আমরা 3টি ভিডিওতে 24 থেকে 40তম বিসিএস এর ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করেছিলাম। আর মাঝে আমাদের বাকি ছিল 31তম, 32তম এবং 33তম বিসিএস এর ইংরেজি প্রশ্নের সমাধান। তো এগুলো আজকে আমরা সমাধান করব, সাথে 27তম বিসিএস এর ইংরেজি প্রশ্নের কিছু কোশ্চেন আমরা সলভ করব। চলুন শুরু করা যাক। এখানে আছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ, এখানে কি হবে ওরা জানতে চেয়েছে। এটা আসছে আপনার 27তম বিসিএস। একটু খেয়াল করুন, এখানে আছে উড হ্যাভ, এরপর আছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা জানি কি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে যে উড হ্যাভ, এরপরে হচ্ছে আপনার কুড হ্যাভ, এরপর হচ্ছে আপনার মাইট হ্যাভ, এই তিনটা ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এবং এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, ইফ যুক্ত যে ক্লজটা থাকবে ওইটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে হবে। মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আছে আর কি। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, ইফ যুক্ত ক্লজটা সবসময় কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আর পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি, হেডের সাথে যদি কি থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, ওইটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে থার্ড কন্ডিশনালের নিয়মটা হচ্ছে এটাই। তার মানে এখানে দেখুন, এখানে উড হ্যাভ আছে, পরে ভার্বের কি আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তার মানে ইফ যুক্ত ক্লজটা আমরা কি লিখবো, পাস্ট পারফেক্ট টেন্স লিখবো। হেডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করি, আমাদের পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তার মানে দেখুন, এখানে আছে দ্য ব্রিজ ইজ ব্রোকেন, এখানে ইজ আছে, হচ্ছে না। এখানে উড আছে, হচ্ছে না। এখানেও হেড আছে, এখানেও হেড আছে, কিন্তু এখানে হেডের সাথে বিন আছে, এটা হচ্ছে না। দেখুন, দ্য ব্রিজ হেড ব্রোকেন, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন, এখানে আছে এক্সপ্লেইন দ্য মিনিং অফ ব্রিং টু পাস, এটা আসছে আপনার 27তম বিসিএসে। ব্রিং টু পাস বলতে কি বুঝেন সেটা ওরা জানতে চাইছে। তো আমরা ব্রিং টু পাস বলতে বুঝি কোনো কিছু গটা। ব্রিং টু পাস বলতে আমরা বুঝি কোনো কিছু গটা। তার মানে এটার সাথে নিচের কোনটা যায়, এখানে কি ডেস্ট্রয় হবে, না হ্যাপেন হবে, না ক্যারি আউট হবে। তার মানে বোঝাই যাচ্ছে হ্যাপেন অর্থ হচ্ছে কি গটা। তার মানে ব্রিং টু পাস মিনস কজ টু হ্যাপেন, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখুন এই সেন্টেন্সটা একটু খেয়াল করুন, এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস। এখানে এটা 30তম বিসিএসে আসছে। এটার প্রপার অ্যাক্টিভ ফর্মটা কি জানতে চাইছে। এখানে যেহেতু মেবি আছে, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, বুঝাই যাচ্ছে এটা প্যাসিভের মধ্যে আছে। এরা জানতে চাইছে এটা অ্যাক্টিভ ফর্মটা কি হবে। তো অ্যাক্টিভ ফর্ম করার সময় আমরা কি করবো, শেষের অংশ প্রথমে নিয়ে আসবো। এখানে আছে ইভেন এ লিটল মাউস, এটাকে আমরা কি করবো, প্রথমে নিয়ে আসবো। ইভেন আ লিটল মাউস, তার মানে শেষের অংশের প্রথমে নিয়ে আসবো। আর এখানে দেখুন মেবি আছে। তো আমরা জানি কি, মোডাল ভার্বের সাথে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করি, মোডাল ভার্ব থাকলে এর সাথে বি বসাই। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওড, মে, মাইট, এগুলো থাকলে প্যাসিভ করার সময় বি বসাই। তো এখানে যদি আমরা অ্যাক্টিভ করি, এই বিটা কি করবো, আমরা উঠাই দিব। তার মানে এখানে শুধু কি হবে, মে হবে। প্যাসিভ করার সময় আমরা কি করি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করি। তার মানে মে হচ্ছে একটা মোডাল ভার্ব। আমরা জানি কি, মোডাল ভার্বের পরে কখনো কি হয় না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না, সবসময় বি ওয়ান হয়। এটা আমরা রাইট ফর্ম ভার্বসও শিখেছিলাম। তার মানে এখানে কিন্তু মেয়ের পরে কিন্তু হেল্প হবে না, এখানে হবে হেল্প। এরপরে দেখুন, প্রথমে আছে এ লায়ন, আমরা শেষে নিয়ে যাবো কি এ এল আই ও এন, আমাদের কি অ্যাক্টিভ হয়ে গেল। দেখুন, ইভেন আ লিটল মাউস মে হেল্প আ লায়ন, তার মানে এটা কোথায় আছে দেখুন, ইভেন এ লিটল মাউস মে হেল্প এ লায়ন, এটাই হচ্ছে এখানে কি, এটার কারেক্ট অ্যাক্টিভ ফর্ম। দেখুন এখানে আছে গিভ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে প্যাসিভ করতে বলছে। এটা আসছে আপনার 27তম বিসিএস এর মধ্যে। এখানে আছে মাই টিচার এম্বডিস অল দ্য গুড কোয়ালিটিস, এটাকে প্যাসিভ করতে হবে এখন আমাদের। তো প্যাসিভ করার নিয়মটা হচ্ছে, শেষের অংশটা আমরা কোথায় নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসবো। এখানে দেখুন অল দ্য গুড কোয়ালিটিস আছে, এটা আমরা প্রথমে নিয়ে আসবো, অল দ্য গুড কোয়ালিটিস। এরপর দেখুন এটা কোন সেন্টেন্সে আছে, দেখুন এখানে আছে কি এমবডিস, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা প্যাসিভ করার সময় কি ইউজ করি, এম, ইজ, আর এগুলো ইউজ করি। তো এখানে যেহেতু অল দ্য গুড কোয়ালিটিস আছে, এটা হচ্ছে অবশ্যই সাবজেক্টটা প্লুরাল। তো সাবজেক্টটা প্লুরাল হলে আমরা ভার্বটাও প্লুরাল ইউজ করবো, এখানে আর ইউজ করবো। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। এখানে আছে কি এমবডিস, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, এটা হবে আপনার এমবডিড হবে, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর দেখুন প্রথমে আছে মাই টিচার, তো আমরা নিয়ম অনুসারে প্যাসিভের শেষে বাই মাই টিচার বসানোর কথা ছিল, কিন্তু এমবডিড শব্দের সাথে কখনই বাই হয় না, এখানে হবে ইন, ইন মাই টিচার, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ। তো এখানে দেখুন প্রত্যেকটা সেন্টেন্সই কারেক্ট মনে হচ্ছে, যে কিন্তু এখানে এমবডিডের সাথে কি বাই হবে, নাকি ইন হবে, না টু হবে, না অন হবে, এটা ওরা জানতে চাইছে। তো আমরা জানি কি এমবডিডের সাথে সবসময় কি হয়, ইন হয়। দ্যাট মিনস আমাদের অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিড ইন মাই টিচার্স, এটাই হচ্ছে এখানে কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম। দেখুন এখানে আসছে চোজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, এটা আসছে আপনার 27তম বিসিএস। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে আমাদেরকে ইনডাইরেক্ট করতে বলছে। দ্যাট মিনস এটা ডিরেক্ট দেওয়া আছে, এখন আমরা এটাকে ইনডাইরেক্ট করব। দেখুন শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, এটাকে আমরা ইনডাইরেক্ট করব। তার মানে দেখুন এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষে যদি একটা কোশ্চেন মার্কস থাকে আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা কি বসাই, সবসময় ভার্ব
আক্সড ইউজ করি, তার মানে এখানে আক্সড হবে। এরপর এখানে মি আছে, এখানে আমরা মি ইউজ করলাম। আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন আমরা কি বসাই? ইফ বসাই। তার মানে এখানে আমরা ইফ বসালাম, সে আক্সড মি ইফ। এরপর দেখুন এখানে আছে আর ইউ, তার মানে এই ইউটা সাবজেক্ট আমরা কোথায় নিয়ে আসবো? প্রথমে নিয়ে আসবো। এই ইউটা কাকে ধরবে? এই মিকে ধরবে। তো এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই। এটা কিন্তু আমরা সাবজেক্টটা চেঞ্জ করে ফেলা। ইনডাইরেক্ট করার সময় যদি এখানে ইউ থাকে, ইউটা ধরবে এখানে মিকে, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই। এরপর এম ইজার আছে, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। তো এটাকে আমরা ইনডাইরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিটে করবো। তো এম ইজার থাকলে আমরা ওয়াজ ওয়ার বসাই। তার মানে এখানে আই এর সাথে কি ওয়াজ হবে না ওয়ার হবে? অবশ্যই ওয়াজ হবে। এরপর দেখুন আই ওয়াজ এখানে বসালাম, আর ইউটা তো প্রথমে নিয়ে আসলাম। আর হইলো কি হ্যাপি, HAPPY হ্যাপি। এরপর আছে এখানে ইন। এখন দেখুন এই জিনিসটা একটু খেয়াল করুন, এখানে অনেকেই ভুল করে ফেলি আমরা। এখানে ইউর ছিল, কেন ইউর ছিল? এখানে সাবজেক্টটা ছিল ইউ, ইউর পজিটিভ হচ্ছে আপনার ইউর। আর এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু আর ইউ নয়, এখানে আছে আই, আইয়ের পজিটিভ হচ্ছে কি মাই। তার মানে আই ওয়াজ হ্যাপি ইন মাই কি নিউ জব, আমাদের কি ইনডাইরেক্ট স্পিচটা হয়ে গেল। তার মানে এটা কোথায় আছে একটু খেয়াল করুন, এখানে আছে শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই কি নিউ জব। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি আমাদের কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এটা আসছে আপনার 27তম BCS এ। নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা ওরা জানতে চাইছে। একটু খেয়াল করুন, এখানে আছে কি হোয়াই। আমরা জানি কি হোয়াইয়ের পরে কি কোনো ডিরেক্ট কোনো সাবজেক্ট হয় না, এরপরে কি ইউজ করতে হবে? আপনার একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এরপরে আপনি চাইলে কি করতে পারেন? সাবজেক্ট ইউজ করতে পারেন। একটু খেয়াল করুন, দেখুন এখানে আছে হোয়াই, হোয়াইয়ের পরে আমরা কি হ্যাভ ইউজ করব। আর এখানে হোয়াইয়ের পরে দেখুন ইউ দেওয়া আছে, এটা হচ্ছে না। এখানে দেখুন হোয়াইয়ের পরে ইউ একটা সাবজেক্ট দেওয়া আছে, এটা হচ্ছে না। তার মানে এখানে হোয়াইয়ের পরে ডিরেক্ট এখানে হ্যাভ আছে, আবার এখানে হোয়াইয়ের পরে কি আছে? ডিড আছে। হয় এটা কারেক্ট অ্যান্সার হবে, না হলে এটা কারেক্ট অ্যান্সার হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। একটু খেয়াল করুন, এখানে ডিড ঠিক আছে, কিন্তু ডিডের পরে দেখুন এখানে আছে ডান। এখানে যদি ডো হইতো তাহলে চিন্তা করা যেত এটা সেন্টেন্সটা কারেক্ট ওর ইনকারেক্ট। এখানে যেহেতু ডিডের পরে ডান বসছে, এটা 100% এটা ভুল দেওয়া আছে এখানে। আর দেখুন হোয়াইয়ের পরে হ্যাভ ইউ, আর আমরা জানি হ্যাভ হ্যাজ হেডের পরে সবসময় কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হইতেই পারে এখানে ডান। তার মানে হ্যাভের পরে ইউ, এরপরে ডান দিস, হ্যাভ হোয়াই হ্যাভ ইউ ডান দিস, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আমরা জানি হোয়াইয়ের পরে কি হয়? একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, এরপর আমরা সাবজেক্ট ইউজ করি। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এরপর দেখুন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবিস। অবিস শব্দের অর্থ কি জানতে চাইছে। অবিস শব্দের অর্থ হচ্ছে কি মোটা, যেটাকে আমরা মোটা বলি। তার মানে ভেরি ফ্যাটি হচ্ছে কি এটার অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এটাও আসছে আপনার 27তম BCS এ। দেখুন এখানে আছে আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন। এখানে গুডের সাথে কি হবে? আমরা জানি গুডের সাথে সবসময় কি হয়? অ্যাট হয়। গুড অ্যাট অর্থ হচ্ছে কি দক্ষ অর্থে আমরা গুড অ্যাট ব্যবহার করি। বেডের সাথেও অ্যাট হয় অদক্ষ অর্থে। তার মানে দেখুন আই এম নট গুড অ্যাট, এখানে অ্যাটই হচ্ছে কারেক্ট আনসার। এরপর আছে ট্রান্সলেশন, মানে আমি ট্রান্সলেশনে কি নই? দক্ষ নই। তার মানে দক্ষ অর্থে আমরা গুডের সাথে সবসময় কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। কিন্তু সবসময় যে গুডের সাথে অ্যাট হবে বিষয়টা ওইরকম না। দেখুন এখানে আছে শি ইজ ভেরি গুড ড্যাশ চিলড্রেন। এখানে কি আপনি গুডের সাথে কি অ্যাট ব্যবহার করবেন? গুড অ্যাট মানে সে বাচ্চাদের কাছে খুবই দক্ষ, এরকম কিছু না। তার মানে এখানে যদি ভালো অর্থে আমরা গুডের সাথে সবসময় কি ইউজ করব? উইথ ইউজ করব। একটু খেয়াল করুন, শি ইজ ভেরি গুড উইথ চিলড্রেন, মানে তিনি শিশুদের সঙ্গে খুবই কি ভালো। তার মানে এখানে গুডের সাথে কি হচ্ছে? উইথই হচ্ছে কারেক্ট আনসার। আর দক্ষ অর্থে আমরা কি ইউজ করব? গুডের সাথে সবসময় অ্যাট ইউজ করবো। এরপর যদি এই জিনিসটা একটু ঝামেলা হয়ে যায়, মনে রাখবেন শেষে যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে তখন এটার পূর্বে আমরা উইথ ব্যবহার করব। আর শেষে যদি বস্তুবাচক কিছু থাকে তারপর আমরা অ্যাট ব্যবহার করব। যদি বলি কি যে আই এম গুড ড্যাশ টেনিস, মানে আমি টেনিস খেলায় কি খুব ভালো বা দক্ষ, তার মানে গুডের সাথে আমরা কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। যদি বলি ক্রিকেট, আই এম গুড অ্যাট ক্রিকেট, বা আই এম গুড অ্যাট ইংলিশ, আমি ইংলিশে কি খুবই দক্ষ, এরকম অর্থে আমরা কি ব্যবহার করব? গুডের সাথে অ্যাট ব্যবহার করব। আর যদি বলি কি শি ইজ ভেরি গুড উইথ স্টুডেন্টস, এখানে যদি চিলড্রেনের জায়গায় আমরা স্টুডেন্টসও এখানে ইউজ করি তখন আমরা কি গুডের সাথে কি ইউজ করব? উইথ ইউজ করব। তো আশা করি বুঝতে পেরেছেন গুডের সাথে কখন অ্যাট হবে, গুডের সাথে কখন উইথ হবে। দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড অফিসিয়ালস মিনস। এখানে অফিসিয়ালস বলতে কি বুঝেন সেটা জানতে চাইছে। অফিসিয়ালস বলতে আমরা বুঝি অফিস সমূহে ব্যবহৃত ভাষাই হচ্ছে অফিসিয়ালস। তার মানে দেখুন এখানে কি ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস, এটাই হচ্ছে কি এখানে কারেক্ট আনসার। মানে অফিসে যেই কি ভাষাটা ব্যবহার করা হয় ওইটাকে আমরা কি বুঝি? অফিসিয়ালস বুঝি। এটা আশা করি বুঝতে পেরেছেন। এই এক্সাম্পলটা একটু খেয়াল করুন, এখানে আছে উই লুক ফরওয়ার্ড ড্যাশ রেসপন্স ফ্রম ইউ। আমরা জানি কি শিখেছিলাম যে লুক ফরওয়ার্ড টু প্লাস কি ভার্ব প্লাস আইএনজি। আরও কিছু ওয়ার্ড শিখেছিলাম যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে হচ্ছে আপনার ক্যান নট হেল্প, কুড নট হেল্প, গিভ আপ, এগুলোর পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে দেখুন এখানে আছে লুক ফরওয়ার্ড, তো লুক ফরওয়ার্ডের সাথে কি হবে? টু হবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। দেখুন এখানে আছে লুক ফরওয়ার্ড, এখানেও টু আছে, এখানেও কি আছে? টু আছে। আর এখানে ইন আছে, এটা হচ্ছে না, এখানে ফর আছে, এটাও হচ্ছে না। তার মানে লুক ফরওয়ার্ড টু এর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। এখানে যদি V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এটা হচ্ছে না, এখানে কি টু রিসিভিং, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আশা করি এই ব্যাপারটাও
বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে দে সাফার্ড মাচ ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। এখানে কি হবে ওরা জানতে চাইছে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে। এটা আসছে আপনার 31তম বিসিএস। একটু খেয়াল করুন, সিন্স শব্দটা একটু খেয়াল করুন। আমরা শিখেছিলাম কি যে সিন্সের পূর্বে যদি কি থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হয় আপনার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স তার মানে দেখুন এখানে আছে কি, এখানে যদি আমরা সিন্স ইউজ করি, এর পূর্বে আছে কি সাফার্ড, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরে দেখুন হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এখানে সিন্সই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এখন আপনারা বলতে পারেন যে অ্যাজ ইফ এর ক্ষেত্রে তো নিয়মটা সেম। অ্যাজ ইফ এর পূর্বে যদি কি থাকে, অ্যাজ ইফ এর আমরা জানি অ্যাজ ইফ, এটার পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে তো পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে তো অ্যাজ ইফও হইতে পারতো, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আনরিয়েল পাস্টের ক্ষেত্রে অ্যাজ ইফ এর নিয়মটা আমরা ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে আনরিয়েল পাস্ট জিনিসটা কি। যদি বলি কি হি টক্স, মানে সে কথা বলছে অ্যাজ ইফ যেন হি ওয়ার এ লিডার, মানে হি টক্স সে কথা বলছে অ্যাজ ইফ যেন হি ওয়ার এ লিডার, মানে সে একজন কি নেতা। তার মানে আদৌ কিন্তু সে নেতা না, মানে তার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে কি সে নেতা। তার মানে এটাই হচ্ছে আনরিয়েল পাস্ট, মানে যেটা কি এক্স্যাক্টলি সত্যি না, মানে জাস্ট একজনের কথা দেখে মনে হচ্ছে সে কি নেতা, কিন্তু সত্যিকার অর্থে কি নেতা না। এই অর্থে অ্যাজ ইফ এর পূর্বে যদি কি থাকে প্রেজেন্ট টেন্স থাকে, পরে আমরা কি ইউজ করি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। এছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে আমরা কি করব, সিন্সের পূর্বে যদি কি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। দ্যাট মিন্স এটা যেহেতু পূর্বে কি সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা পরে দেখুন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। দ্যাট মিন্স এখানে মাঝখানে কি অ্যাজ ইফ না হয়ে আমরা সিন্স ইউজ করবো। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিন্তু এক্সাম্পলটা একটু খেয়াল করুন, এখানে আছে চুজ দ্য রং সেন্টেন্স, মানে নিচে 4টা সেন্টেন্স দেওয়া আছে, এর মধ্যে কোনটা রং সেটা জানতে চাইছে। এটা আসছে আপনার 31তম বিসিএসে। মানে যদি বলে কোনটা কারেক্ট সেন্টেন্স ওইটা বের করা কিন্তু সহজ, কিন্তু রং সেন্টেন্স বের করা কিন্তু একটু ডিফিকাল্ট। একটু ভালো করে খেয়াল করুন। দেখুন এখানে আছে কি বিলং, আমরা জানি কি বিলং শব্দটা কখনো প্যাসিভ ভয়েসে হয় না, আর এটা আছে প্যাসিভ ভয়েসের মধ্যে। দেখুন আমরা জানি এম ইজ আর ওয়াজ এর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয় অ্যাক্টিভ ভয়েসের মধ্যে, আর এখানে এম ইজ আর ওয়াজ এর পর যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, বুঝে যাচ্ছে এটা প্যাসিভের মধ্যে আছে। তার মানে বিলং শব্দটা কখনো প্যাসিভ ভয়েসে হয় না, এটাই হচ্ছে এখানে কি ভুল দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটার রাইট ফর্মটা কি হচ্ছে। তাহলে দেখুন যদি বলতাম কি যে দ্য ল্যান্ড, এখানে তো ইজ হবে না, এখানে শুধু কি বিলংস হবে। আমরা জানি বিলংস, এরপরে দেখুন টু অ্যান ওল্ড লেডি। এই সেন্টেন্সটার প্রপার ফর্ম হচ্ছে কি এটা, এটার হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি। দেখুন এখানে আছে হুইচ লিভিং ইন পভার্টি দ্য পোয়েট হ্যাড টু ড্যাশ এ গ্রেট ডিল অফ সাফারিংস। এটা আসছে আপনার 31তম বিসিএস এর মধ্যে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটার কোনটা হবে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে, সি থ্রো হবে না পুট আপ উইথ হবে না পাস বাই হবে না ফল ব্যাক হবে। দেখুন এটাকে আপনাকে একটু অর্থটা বুঝতে হবে, অর্থটা না বুঝলে কিন্তু এটা আপনি এক্স্যাক্টলি আনসার করতে পারবেন না। আমরা জানি পুট আপ অর্থ কি, এটার অর্থ হচ্ছে আপনার সহ্য করা, পুট আপ অর্থ হচ্ছে সহ্য করা। এখন এই বাক্যটা একটু অর্থটা বুঝতে হবে, যদি পরিপূর্ণ অর্থ নাও বুঝেন তাও আপনি এটা পারবেন। দেখুন হুইচ লিভিং ইন পভার্টি, পভার্টি অর্থ কিন্তু আপনি কি জানেন। দ্য পোয়েট হ্যাড টু ড্যাশ এ গ্রেট ডিল অফ সাফারিং, সাফারিংস অর্থ কিন্তু জানেন, মানে এই সাফারিংস অর্থ কি ভোগান্তি, আর পভার্টি অর্থ কি দারিদ্রতা, মানে দারিদ্রতার মধ্যে বসবাস করলে লিভিং, বসবাস করলে অনেক ভোগান্তি আমাদের কি করতে হয় সহ্য করতে হয়। তার মানে সহ্য করা ইংলিশ কি পুট আপ উইথ, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে ওয়ার্ডস উড ইন্ট্রোডিউসড দ্য রিডার্স ড্যাশ আর নিউ কাইন্ড অফ কি পোয়েট্রি। এখানে জানতে চাইছি দেখুন এখানে প্রিপোজিশন কি হবে, উইথ হবে না, অ্যাট হবে না, টু হবে না, বাই হবে। আমরা জানি কি ইন্ট্রোডিউস শব্দের সাথে প্রিপোজিশন সবসময় কি হয় টু হয়। ইন্ট্রোডিউস টু অর্থ হচ্ছে কি পরিচয় করানো, যেটাকে আমরা বুঝি। এই বাক্যটার অর্থ একটু খেয়াল করুন। দেখুন ওয়ার্ডস উড ইন্ট্রোডিউসড মানে তিনি পরিচয় করে দিয়েছিলেন টু দ্য রিডার্স, মানে কি পাঠকদের এ নিউ কাইন্ড অফ কি পোয়েট্রি, মানে নতুন এক ধরনের কবিতার সাথে তিনি পাঠকদের পরিচয় করে দিয়েছিলেন। তার মানে এখানে ইন্ট্রোডিউসের সাথে কি হচ্ছে টুই হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছি। দেখুন এখানে আসছে কল টু মাইন্ড, এটা আসছে আপনার 33তম বিসিএস। মানে কল টু মাইন্ড বলতে কি বুঝেন, কল টু মাইন্ড শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। তার মানে এখানে কি হচ্ছে রিমেম্বার অর্থ কি স্মরণ করা, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এই কোয়েশ্চেনটা একটু খেয়াল করুন, এখানে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বুঝি আমরা, এটা আসছে আপনার 33তম বিসিএস এ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝি, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী কি ভার্বের পরিবর্তন। যেমন আমরা অনেক সময় বলি না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে ভার্বের সাথে কি ইউজ করি আমরা, এস বাই এস ইউজ করি। তার মানে দেখুন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু, এখানে কি হবে নাম্বার অ্যান্ড কি পার্সন, মানে নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা কি ভার্ব ইউজ করি। দ্যাট মিন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু নাম্বার অ্যান্ড পার্সন। এরপর দেখুন এখানে আছে দ্য ফ্রেঞ্চ রেফার্স টু, এটা কি হবে এখানে জানতে চাইছে। দেখুন
ফ্রেঞ্চ মানে আমরা জানি কি যদি কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল দা বসে তখন এটা ওই দেশের কি জাতিকে বোঝানো হয়। তার মানে দ্য ফ্রেঞ্চ বলতে এখানে আমরা জাতিকেই বুঝি, এখানে কি ল্যাঙ্গুয়েজও হবে না, সোসাইটিও হবে না, ম্যানার্সও হবে না, তার মানে এখানে দ্য ফ্রেঞ্চ পিপল কি বোঝানো হয়েছে। এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। এটাও আপনার 33তম বিসিএসে আসছে। দেখুন এই সেন্টেন্সটা একটু খেয়াল করুন, ইফ এ পারসন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস হি অর শি ইজ, এটা কি জানতে চাইছে? এই সেন্টেন্সটা আপনাকে একটু অর্থটা বুঝতে হবে। মানে যদি কোনো ব্যক্তি ড্রাগ বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ বন্ধ করতে না পারে তাহলে তাকে আমরা কি বলি? নেশাগ্রস্ত বলি। তার মানে হি অর শি ইজ নেশাগ্রস্ত, ইংলিশটা হচ্ছে আপনার এডিক্টেড, তার মানে এডিক্টেড টু দেম, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। যদি কোনো ব্যক্তি ড্রাগ বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ বন্ধ করতে না পারে তখন আমরা তাকে কি বলি? হি অর শি ইজ এডিক্টেড টু দেম, এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। দেখুন এখানে জানতে চাইছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, এটাও আসছে আপনার 31তম বিসিএস। এখানে তিনটায় কারেক্ট স্পেলিং দেওয়া আছে, এটাও 31তম, এটাও 31তম, মানে তিনটা কোশ্চেনে আপনার 31তমতে আসছে। মানে জানতে চাইছে কোন বানানটি সঠিক। এখানে দেখুন এখানে আছে সুনামি বানানটা কোনটা সঠিক। এখানে নর্মালি আমরা সুনামি বানানটা SUNAMI এটা হচ্ছে আমরা নর্মালি লেখার কথা ছিল, কিন্তু মনে রাখবেন সুনামি বানানোর মধ্যে টি আছে, টিটা দিলে আপনার কারেক্ট হয়ে যাবে। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট। এরপরে জানতে চাই অ্যাসিলারেট বানানের প্রপার স্পেলিংটা কি হবে। একটু খেয়াল করুন, অ্যাসিলারেট বানানটা হচ্ছে ACCELERATE, এটাই হচ্ছে আপনার অ্যাসিলারেট বানানের প্রপার স্পেলিং। এখানে আপনার মিস্টেকটা যেখানে হয় দেখুন ACCE এর জায়গায় অনেক জায়গায় দেখুন আই দেওয়া আছে, আই কিন্তু হবে না, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর দেখুন এখানে আছে ACCE ঠিক আছে। এরপর দেখুন LE এখানে ডাবল আর দেওয়া আছে, একটা আর হবে অ্যাসিলারেট বানানের মধ্যে। আর এরপরে দেখুন এখানে আছে ACCI দেওয়া আছে, তো আই তো হবে না, এখানে আইয়ের জায়গায় ই হবে। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। কারেক্ট স্পেলিং হচ্ছে ACCELERATE, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট। এরপর দেখুন এখানে জানতে চাইছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে ভলান্টারি বানানটা কোনটা সঠিক। আমরা জানি কি BULUN হবে, এখানে আছে LAN, এটাও হচ্ছে না, এখানে আছে AN ঠিক আছে, কিন্তু এরপরে দেখুন TARY টারি, এখানে আছে TURY, এটাও হচ্ছে না, তার মানে BULUNTARY, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট। এই বানানটা একটু খেয়াল করুন, BULUN দেওয়া আছে, তার মানে আমাদেরকে দেখুন BULUN এতটুকু কিন্তু ঠিক আছে। এরপরে দেখুন TURY, এখানে হবে TARY ভলান্টারি, BULUNTARY, এই জন্য আপনার বানানটি একটু ভালো করে খেয়াল রাখতে হবে। চারটা অপশনের মধ্যে দেখলে আপনি অনেক কনফিউজড হয়ে যেতে পারেন। দেখুন এখানে জানতে চাইছে হোয়েন ওয়ান ইজ প্রাগমেটিক হি ইজ বিং, এটা আসছে আপনার 29তম বিসিএস। এখানে প্রাগমেটিক বলতে আমরা কি বুঝি? এটার অর্থ হচ্ছে আপনার বাস্তববাদী, যেটাকে আমরা বুঝি। তার মানে এখানে এটার সাথে যাচ্ছে কি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল শব্দ কি, শব্দের অর্থ কি বাস্তববাদী অথবা বাস্তবমুখী এরকম কিছু বুঝি। তার মানে প্রাগমেটিক মিনস প্র্যাকটিক্যাল। এগুলো আসছে আপনার ফ্রেজ থেকে। দেখুন এই কোশ্চেনটাও সেম, দ্য ইডিয়ম পুট আপ উইথ মিনস, মানে পুট আপ উইথ বলতে আমরা কি বুঝি? সহ্য করা, যেটাকে আমরা বুঝি। তার মানে এটার সাথে নিচের কোনটা যায় সেটা জানতে চাইছে। এটা আসছে আপনার 33তম বিসিএস। এটা মানে হচ্ছে আপনার টোলারেট, টোলারেট শব্দের অর্থ কি? সহ্য করা। তার মানে পুট আপ উইথ মিনস কি? টোলারেট, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখুন এখানে আছে টু এন্ড ইন স্মোক, এটা আসছে আপনার 31তম বিসিএস, এটা ফ্রেজ থেকে আসছে আর কি। এটার অর্থটা কি জানতে চাইছে। তো আমরা টু এন্ড ইন স্মোক এটা বলতে কি বুঝি? ব্যর্থতায় পর্যবসিত হওয়া। তার মানে এটার সাথে কি মিলতেছে? দেখুন এখানে ফায়ারও হচ্ছে না, সাফারিং হচ্ছে না, এখানে দেখুন টু কাম টু নাথিং, এটার অর্থ কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হওয়া। তার মানে টু এন্ড ইন স্মোক মিনস টু কাম টু নাথিং, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে টু রিড বিটুইন দ্য লাইন্স, এটার অর্থ কি? মানে নিচের কোনটার সাথে এটা যায় সেটা জানতে চেয়েছে। তো এটা আমরা অনেকেই টু রিড কেয়ারফুলি দিয়ে দিই, কিন্তু এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে না। একটু খেয়াল করুন, টু রিড বিটুইন দ্য লাইন্স এটার অর্থ হচ্ছে আপনার মানে ভালো করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া, অথবা আপনি এটাও বলতে পারেন যে কোনো লুকানো অর্থ বের করার জন্য সতর্কভাবে পড়া। তার মানে এটার সাথে কি টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। মানে কোনো লুকানো অর্থ বের করার জন্য সতর্কভাবে একটা জিনিসকে পড়াকে আমরা কি বুঝি? টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখুন এখানে আছে দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিনস, এটা আসছে আপনার 33তম বিসিএস। এখানে জানতে চাইছে টেক ইনটু অ্যাকাউন্টস বলতে আপনি কি বুঝেন? এটা বলতে আমরা বুঝি কি বিবেচনা করা। তার মানে এই টেক ইনটু অ্যাকাউন্ট অর্থ যেহেতু বিবেচনা করা, নিচের কোনটার সাথে যাচ্ছে? এখানে কনসিডার শব্দের অর্থ কিন্তু বিবেচনা করা। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। আমরা তিরস্কার শব্দের অর্থ কি শিখেছিলাম? আমরা তিরস্কার বলতে বুঝি আমরা কি টেক ইনটু টাস্ক, এটা এই শব্দের অর্থ হচ্ছে কি তিরস্কার করা। তার মানে নিচের কোন সেন্টেন্সে এই টেক ইনটু টাস্ক আছে একটু খেয়াল করুন। এই দেখুন টুক হিম টু টাস্ক, মানে টেকের পাস্ট ফর্মটা এখানে ইউজ করা হয়েছে। তার মানে দেখুন টুক হিম টু টাস্ক এটার অর্থ কি তিরস্কার করে। দ্যাট মিনস দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক, এটার অর্থ কি হচ্ছে আপনার কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। দ্যাট মিনস এটাই হচ্ছে এটা ইংলিশের প্রপার ট্রান্সলেশন।